নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমরা নিয়ে বেরিয়ে পড়ব আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পুজোর ছুটিটা কিছুটা অ্যাভয়েড করে দিওয়ালির আগে আজ 19 অক্টোবর ভোর 5:40 বেরিয়ে পড়লাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। সকাল 7:40 অকালততে করে আমরা যাব। ডেস্টিনেশন হচ্ছে অমৃতসর। সেটা পৌঁছে যাব কাল বিকেল 5:20-তে। গুড মর্নিং, ভালোবাসি বেড়াতের তরফ থেকে আপনাদেরকে সকলকে সুপ্রভাত। তো গতকাল আমরা ভোরবেলা দেখিয়েছিলাম যে আমরা বেরোচ্ছি, আমাদের ডেস্টিনেশন বলেছি কিনা এই মুহূর্তে মনে পড়ছে না। তো আপাতত ডেস্টিনেশন আমাদের অমৃতসর। গতকাল সকাল 7:20 আমরা অকালতাত ধরেছিলাম। তো কালকে আর আপনাদেরকে আমরা কিছু দেখাতে পারিনি। আজকে 20 অক্টোবর, এখন সকাল 9:30। তো এখন আপনাদের সাথে আমরা কথা বলছি। তো একটা দিন পেরিয়ে গেছে, মোটামুটি এক্সপিরিয়েন্স খারাপ নয়। অকালতাতে বেশ সব পরিষ্কার পরিচ্ছন্নই, শুধু একটু ঠান্ডাটা বেশি, এসিটা ওরা ভালো করে রেগুলেট করতে পারছে না, আদারওয়াইজ সব ভালো। এখন বাজে বিকেল 5:13। তো 5:20-তে আমাদের অমৃতসরে আসার কথা ছিল। ট্রেন বিফোর টাইম আমাদের এখানে নামিয়ে দিয়েছে। জাস্ট নাও আমরা অমৃতসরে এসেছি। এখন সমস্ত লাগেজ দিয়ে এবার আমরা যাবো অমৃতসরে একটা হোটেলে। তারপরে সন্ধ্যের সময় দেখাবো যদি করি। আপাতত প্রচণ্ড ক্লান্ত, পরিষ্কার হোটেলে যাই, তারপর কথা হবে। অমৃতসর স্টেশন থেকে এখন আমরা অটো নিয়ে চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। যেতে 5 মিনিটস মতো লাগবে। অমৃতসরে আমরা এসে পৌঁছেছি হোটেল সংযোগে। তো সংযোগের 306 রুমে আমরা রয়েছি, 3rd ফ্লোরে। এখানে রুমটা বেশ স্পেসিয়াস, বেডও বেশ ভালোই সাইজ, মানে কিং সাইজই। আমরা 3 জন আরামসে শুয়ে যাব। আর বাকি তো সমস্ত সোফা থেকে আরম্ভ করে কভার থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে। রুমটা সেন্ট্রাল এসি এবং বাথরুমটাও খুব সুন্দর, বাথটাব আছে। আর হোটেলটাও কিন্তু স্টেশন থেকে খুব একটা দূরে না। আমরা অটো এলাম, জাস্ট 5 মিনিটস মতো লাগলো। তো বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের তো খুব পছন্দ হয়েছে। হোটেলে একটু ফ্রেশ হয়ে এই ইভিনিংয়ে এখন আমরা দেখতে যাব গোল্ডেন টেম্পল। কি অসাধারণ তার রূপ, সেটা দেখার জন্য একদম মুখিয়ে আছি। আজকে দেওয়ালির রাত, 20 অক্টোবর। আমরা আজকেই অমৃতসরে এসে পৌঁছেছি বিকেলবেলা। আর এখন আমরা এগিয়ে চলেছি অমৃতসরের বিখ্যাত দ্য গোল্ডেন টেম্পলের দিকে। তো চতুর্দিকে আলো, মানে রোশনাই, তার মাঝে হেঁটে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। গাড়ি থেকে নামার সাথে সাথেই সে মাথায় রুমাল বাঁধার জন্য রুমাল দিয়ে দিয়েছে, বাকিরা পড়েছে, আমার তো ওটা আছেই, যাচ্ছে, খুব এনজয় করছি। অমৃতসর পাঞ্জাবের একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক শহর, যা মূলত স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ এবং ওয়াঘা বর্ডারের জন্যই বিখ্যাত। এমনিতে জুন জুলাইতে অমৃতসরের তাপমাত্রা খুব বেশি থাকে, তাই যদি মনোরম আবহাওয়ায় ঘুরতে চান তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল শিখ ধর্মের পবিত্রতম স্থান। ভোরবেলা বা রাতে দর্শনের অভিজ্ঞতা দারুণ। শিখদের তৃতীয় গুরু গুরু অমর দাস সেই জমি বেছে নিয়েছিলেন যেখানে বর্তমানে স্বর্ণ মন্দির রয়েছে। তার শিষ্যদের মধ্যে একজন রামদাস, যিনি চতুর্থ শিখ গুরু হয়েছিলেন, তিনি মানব সৃষ্ট পুল নির্মাণে কাজ করেছিলেন, যা 1577 সালে সম্পন্ন হয়েছিল। 1581 সালে গুরু অর্জন স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন। এটি শেষ হয়েছিল 1589 সালে।
আজকে দিওয়ালির রাত আমরা এসে পৌঁছেছি আমাদের প্রিয় গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির, যেটা দেখার ইচ্ছা এতদিন ছিল। এবং দিওয়ালির রাতে চতুর্দিকে আলোর রোশনাই এত সুন্দর করে সাজানো, পুরো পরিবেশটাই একটা অন্যরকম, যেন কোথায় একটা চলে এসেছে। খুব ভালো লাগছে আমাদের দেখতে। চতুর্দিকে গুরু গ্রন্থ সাহেব পাঠ হচ্ছে, দিওয়ালি হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। অমৃতসর আসবেন আর অমৃতসরি কুলচা খাবেন না, লস্যি খাবেন না, সে তো চলবে না। এগুলো একদম মাস্ট ট্রাই। এখানে কেনাকাটি করার জন্য হল বাজার এবং কাটরা জায়মাল সিং বাজারে বিখ্যাত ফুলকারি কাজ, পাতিয়ালা জুতি এবং নানান পাপড় বড়ি পাওয়া যায়। সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে। সালের 16 এপ্রিল অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ গার্ডেনে প্রচুর সংখ্যক লোক জড়ো হয়েছিল। একটি জায়গা যা প্রায় দেয়াল দিয়ে ঘেরা ছিল এবং যেখানে কেবল একটি প্রবেশপথ ছিল এবং 4 বা 5টি পথ ছিল যেখান দিয়ে বেরিয়ে আসা অসম্ভব ছিল। জনতার মধ্যে ছিল পুরুষ, মহিলা, যারা বেশিরভাগই বসন্ত উৎসব বা বৈশাখী উদযাপন করছিল এবং ভারতীয় জাতীয়তাবাদীদের একটি ছোট দল শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল। কোনো পূর্বাভাস ছাড়াই রেজিনাল্ড ডায়ারের নেতৃত্বে ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীর 50 জন সৈন্য পালানোর চেষ্টারত জনতার উপর গুলি চালাতে শুরু করে। প্রায় 10 মিনিটের মধ্যে 1650টি গুলি ছোড়া হয় এবং যখন তাদের গোলা বারুদ ফুরিয়ে যায় তখনই তারা থামে। সেনাবাহিনী আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করেনি, এই বলে যে এটি তাদের দায়িত্ব নয়। এবং এমনকি ডায়ারও উল্লেখ করেছিলেন যে জালিয়ানওয়ালাবাগে তার উদ্দেশ্য কেবল জনতাকে ছত্রভঙ্গ করা নয়, বরং পাঞ্জাব অঞ্চলে একটি মনোবল তৈরি করা যাতে যে কোনো বিদ্রোহ রোধ করা যায়। সালের 13 এপ্রিল বৈশাখীর দিন। তো সেই দিন রাওলাট আইনের বিরুদ্ধে একটা প্রোটেস্ট এখানে জমায়েত হয় জালিয়ানওয়ালাবাগে। প্রচুর লোক এখানে জমায়েত হয়েছিলেন। তো সেই সময় জেনারেল ডায়ার তার নির্দেশে এখানে গুলি চালানো হয়। তো একদম বাচ্চা, বুড়ো, মহিলা কাউকে বাদ দেওয়া হয়নি। ওপেন ফায়ারের অর্ডার ছিল এবং সরকারি হিসেবে প্রায় 400 জন এখানে নিহত। বাট যদি আনঅফিসিয়াল কোনো রেকর্ড দেখা যায় তাহলে 2000-এর উপর মানুষ এখানে মারা গিয়েছিলেন। ছোট বাচ্চা, সব থেকে ছোট যে বাচ্চা ছিল তার বয়স ছিল মাত্র 6 সপ্তাহ। তাকে কোলে নিয়ে তার মা এখানে ঝাঁপ দিয়েছিলেন এই কুয়োয়। যে কুয়োর আপাতত ডেপথ হচ্ছে 25 ফিট। এটা রেডি করতে গিয়ে হয়তো কিছু ভিতরে জল কমে গেছে, অনেক কিছু। তো আগে আরও বেশি এর ডেপথ ছিল। তো আমরা ভাবতেই পারছি কি মর্মান্তিক একটা অবস্থা তখন ছিল। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক করেছিলেন। এবং আজকে এখানে এসে সত্যিই খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। স্বাধীনতা তো আর এত সহজে পাওয়া যায়নি। তো এখানে এসে সত্যিই বলতে ইচ্ছে করে ভারত মাতা কি জয়, মাথা নামিয়ে নিতে ইচ্ছা করে তাদের উদ্দেশ্যে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। জয় হিন্দ। এইখানে দেখা যাচ্ছে সব বুলেট মার্কগুলো। বহু মানুষ এখানে জমায়েত হয়েছিলেন যারা বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেছেন বা এখানে দাঁড়িয়েছিলেন, তাদের গায়ে এরকম ওপেন ফায়ার করা হয়েছিল। সেই বুলেটের সাক্ষী আজও এখানে অবস্থান করছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় জাতীয় আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে, যা ব্রিটিশদের প্রত্যাহার এবং পূর্ণ স্বাধীনতা দাবিতে শুরু হয়েছিল। এই হত্যাকাণ্ড ভারতীয় প্রজাতন্ত্রের স্বাধীনতা প্রক্রিয়ার প্রতীক হয়ে ওঠে।
লোকে একে অপরের উপরে উঠে উঠে মারার চেষ্টা করেছে এত বড় প্রাচীন লোককে, কিন্তু বিফল হয়েছে, পারেনি। জালিয়ানওয়ালা বাগ দেখে এবার যাব আমরা সকালে গোল্ডেন টেম্পলের রূপ দর্শন করতে। 1581 সালে গুরু অর্জন স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন। এটি শেষ হয়েছিল 1589 সালে। যদিও মুঘল ও আফগান সৈন্যদের দ্বারা স্বর্ণ মন্দির বহুবার ধ্বংস হয়েছিল, শিখরা প্রতিবারই এটি পুনর্নির্মাণ করেছিলেন। শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং 1809 সালে তামা এবং মার্বেল দিয়ে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে 1830 সালে এটি সোনার পাতার গর্ভগৃহে আবৃত করা হয় এবং স্বর্ণ মন্দির নামে এর নামকরণ করা হয়। অমৃতসরের স্বর্ণ মন্দির হিন্দু রাজপুত এবং ইন্দো ইসলামিক স্থাপত্যের মিশ্রণের জন্য পরিচিত। মন্দিরটি 67 ফুট উঁচু এবং এটি একটি দ্বিতল কাঠামো হিসেবে নির্মিত হয়েছে। মন্দিরটি ঘুরে দেখার জন্য অনেক দর্শনার্থী অমৃতসরে কাছাকাছি বাড়ির বিকল্পও খোঁজেন, কারণ এই অঞ্চলটি আধ্যাত্মিকতার সাথে সুবিধাজনক আবাসিক জীবনযাত্রারও সমন্বয় করে। চলে এলাম দেখতে বিখ্যাত দুর্গিয়ানা মন্দির। ভারতের পাঞ্জাব রাজ্যে অমৃতসর শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। হিন্দু মন্দির হলেও এর স্থাপত্য শিখ হরমিন্দর সাহিবের অনুরূপ। এই মন্দিরের নাম দেবী দুর্গার থেকেই এসেছে, যেখানে প্রধান দেবী হলেন মা দুর্গা। এখানে লক্ষ্মী এবং বিষ্ণুর পুজোও করা হয়। আমরা এসে পড়েছি আজকে পাঞ্জাবের অমৃতসরের দুর্গিয়ানা টেম্পলে। এটা মোস্টলি হিন্দুদেরই একটা টেম্পল, মা দুর্গারই একটা রূপ এখানে পূজিত হয়। এখানেই রয়েছে হনুমানজির মন্দির। তো সেখানে কথিত আছে লব কুশ যখন অশ্বমেধ যজ্ঞ হচ্ছিল রামচন্দ্রের, তো তখন অশ্বমেধের ঘোড়াকেও এখানে আটকে রেখেছিলেন এবং সাথে সাথে হনুমানজিকেও এখানে বেঁধে রেখেছিলেন। তো সেই জন্য এখানে হনুমানজি পূজিত হন। মন্দিরটি একটি পবিত্র হ্রদের মাঝখানে নির্মিত, যার পরিমাপ 160 মিটার ইন্টু 130 মিটার। এর গম্বুজ এবং ছাউনিগুলি অমৃতসরে অবস্থিত শিখ ধর্মের স্বর্ণ মন্দিরেরই অনুরূপ। একটি সেতু মন্দিরে যাওয়ার পথ প্রদান করে। মন্দিরের গম্বুজটি সোনালী। মন্দিরের বৈশিষ্ট্যগুলিতে মার্বেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটিকে কখনো কখনো রৌপ্য মন্দিরও বলা হয়, কারণ এটির বৃহৎ সুন্দর নকশাকৃত রূপালী দরজা আছে। এবার হোটেলে ফিরে লাঞ্চ সারার পালা। লাঞ্চ সেরে এগিয়ে চললাম ওয়াঘা বর্ডারের দিকে। ওখানে আগে আগে গিয়ে না বসলে জায়গা পাওয়া যাবে না, সামনে থেকে দেখা যাবে না। সো লেটস গো। হাই বলো সবাই। হাত তুলে। এই বল। সবাই যাচ্ছি এখন ওয়াঘা বর্ডার দেখতে। পৌঁছলাম ওয়াঘা বর্ডার। এটি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর অবস্থিত একটি বিখ্যাত সীমান্ত চৌকি। এটি ভারতের অমৃতসর থেকে প্রায় 32 কিলোমিটার এবং পাকিস্তানের লাহোর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিদিন সূর্যাস্তের আগে বিএসএফ এবং পাকিস্তানি রেঞ্জারদের অংশগ্রহণে একটি বিটিং রিট্রিট অনুষ্ঠান ও পতাকা নামানোর জমকালো একটা প্যারেড অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। এখন আমরা এসে পড়েছি আতারি বর্ডারে। তো এইখানে এখন আমরা দেখে নেব প্যারেড। এই সন্ধ্যের সময় 5টার সময় ইন্ডিয়ান ফ্ল্যাগ আর পাকিস্তানের ফ্ল্যাগ দুটোই নামিয়ে নেওয়া হয়। দুজনের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যবস্থাপনা থাকে। তো যাই হোক, সৌহার্দ্য না থাকলেও আমরা কিন্তু এনজয় করবো আমাদের মতন করে। আমাদের ইন্ডিয়া অলওয়েজ ইজ দ্য বেস্ট।
বিটিং রিট্রিট বা চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান এটি 1959 সাল থেকেই চলে আসছে। প্রতিদিন বিকেলে গ্রীষ্মকালে 5:15 থেকে এবং শীতকালে 4:15 থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই দেশের সৈন্যরা সামরিক পোশাকে উচ্চস্বরে মার্চ করে এবং সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামানো হয়। অত্যন্ত আবেগপূর্ণ, দেশাত্মবোধক এবং রোমাঞ্চকর পরিবেশ। এর প্রবেশ বিনামূল্যে, তবে বিকেল 3টে থেকে 4টের মধ্যে পৌঁছানোই ভালো, তাহলে বসার জায়গা পাওয়া যায়। এই বর্ডারটি ভারত বিভাজনের সময় অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ ছিল এবং বর্তমানে এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হিসেবে পরিচিত। এই অনুষ্ঠানটি আতারি ও ওয়াগা সীমান্তে অনুষ্ঠিত হয়, যা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের অংশ। 1999-এ কাশ্মীরে আমান সেতু খোলার আগে এটি ছিল এই দুই দেশের মধ্যে একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা। আন্তর্জাতিক পর্যায়ে এটিকে বিটিং রিট্রিট সীমান্ত অনুষ্ঠানই বলা হয়। পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুরের পর ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষের মধ্যে 8ই মে 2025 তারিখে বিটিং রিট্রিট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতির পর 20 মে 2025 তারিখ থেকে এই অনুষ্ঠানটি আবার শুরু করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত গোপনে অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের পরে কোনো করমর্দন এবং মিষ্টি বিতরণ এখন আর করা হয় না। ডিনার সেরে টেম্পো ট্রাভেলার করে আমরা রওনা দিলাম আমাদের মোস্ট অ্যাওয়েটেড, আমাদের ড্রিম ডেস্টিনেশন কাশ্মীরের উদ্দেশ্যে। সকালবেলা আমরা পৌঁছে যাব পহেলগাঁও। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁও থেকে আপনাদেরকে সুপ্রভাত। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, আর আমাদের সাথে সাথে নিয়ে বেড়াচ্ছি আপনাদেরকেও।
যদি আমাদের এই ভ্রমণ কাহিনী দেখতে আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও ফ্লারিশ করব, আরও ঘুরে বেড়াবো দিক বিদিক। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নিন, তাহলে দেখতে পাবেন নতুন নতুন জায়গা, নতুন নতুন ডেস্টিনেশন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।